আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে, খুব অল্প সময়ের মধ্যে সরকারের মৃত্যু ঘণ্টা বাজবে। নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, এই সরকারের হাতে কোনো টাকা পয়সা নেই, খুব অল্প সময়ের মধ্যে সরকারের মৃত্যু ঘণ্টা বাজবে। এবারে জানাবো, বেনজিরের সাভানা পার্কে নিয়ন্ত্রণ নিল জেলা প্রশাসন। জমি এবং সড়ক দখলসহ বিপুল অবৈধ সম্পদ অর্জন করেছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ এবং তার পরিবার। আদালতের নির্দেশে এবার তাদের নামে গোপালগঞ্জে করা সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কে রিসিভার নিয়োগ করে নিয়ন্ত্রণ নিয়েছে জেলা প্রশাসন। জানাবো, বাজেট নিয়ে মাঠ গরম করতে চায় বিএনপি। জাতীয় সংসদে নতুন অর্থবছরের বাজেট পেশ করা হয়েছে। টানা চতুর্থ মেয়াদের সরকারের গঠন করা আওয়ামী লীগের এটি প্রথম বাজেট। এ বাজেট নিয়ে এখন নানামুখী আলাপ আলোচনা চলছে। আওয়ামী লীগের পক্ষ থেকেও এ বাজেটকে বাস্তবধর্মী নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার পূরণের বাজেট হিসেবে অভিহিত করা হয়েছে। তবে বিএনপি ঢালাওভাবে এ বাজেটের সমালোচনা করে এটি প্রত্যাখ্যান করেছে। এ বিষয়ে রয়েছে একটি বিস্তারিত আলোচনার সঙ্গে থাকুন। জানিয়ে দেব, নির্বাচন ঠেকাতে আন্তর্জাতিক চক্রান্ত ও ষড়যন্ত্র ছিল। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের জন্য দলের উপদেষ্টা পরিষদের সদস্যদের ধন্যবাদ জানিয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা বলেন। তিনি বলেন, নির্বাচনটাই যেন না হয় সেজন্য অনেক আন্তর্জাতিক চক্রান্ত ও ষড়যন্ত্র ছিল। জানিয়ে দেব, বাজেটের আগে এখন বিদেশিদের কাছে ভিক্ষা চাইতে হয় না। বিএনপির আমলে বাজেটের আগে বিদেশে ভিক্ষা চাওয়ার জন্য দৌড়াদৌড়ি করতে হতো। এখন বাজেটের আগে বিদেশিদের কাছে গিয়ে ভিক্ষা চাইতে হয় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। জাতিসংঘের কালো তালিকায় ইসরায়েলি সেনাবাহিনী। শিশুদের ক্ষতি করে এমন কালো তালিকায় ইসরায়েলি সেনাবাহিনীকে অন্তর্ভুক্ত করেছে জাতিসংঘ। গাজায় ইসরায়েলি হামলায় হাজার হাজার শিশু নিহত এবং আহত হওয়ার প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নিল সংস্থাটি। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। খুব অল্প সময়ের মধ্যে সরকারের মৃত্যু ঘণ্টা বাজবে মান্না। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, খুব অল্প সময়ের মধ্যে সরকারের মৃত্যু ঘণ্টা বাজবে। এই সরকারের হাতে কোনো টাকা পয়সা নেই, বাজেটের জন্য টাকার যোগান দেবার ব্যবস্থা নেই, ডলার নেই, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আমদানি করবার জন্য মানুষ এলসি খুলতে পারছে না। এই সরকার 5 বছর কিভাবে টিকবে? বাজেটের জন্য বিদেশে হাত পাততে হচ্ছে। এই সরকার দেশ চালাতে পারবে না। বিকেল 5টায় ময়মনসিংহ নগরের মুসলিম ইনস্টিটিউট হলরুমে গণতন্ত্র মঞ্চ আয়োজিত বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ভোটাধিকার ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে এই প্রতিনিধি সভায় মাহমুদুর রহমান মান্না আরও বলেন, পুলিশ, আর্মি, বিজেপি সহ সবকিছু নিয়ে সরকার ক্ষমতায় টিকে আছে। আওয়ামী চোর, বাটপার, লুটেরা তৈরির দল, তাদেরকে সর্বাত্মকভাবে বর্জন করতে হবে। ওবায়দুল কাদের বলেছেন, ভারতের সাহায্যে তারা ক্ষমতায় টিকে আছে, কিন্তু জনগণ না থাকলে এই সরকার ক্ষমতায় থাকতে পারবে না। চীন, রাশিয়া, ভারত সবাই এই সরকারের কাছে টাকা পায়। $100 বিলিয়ন ঋণ সরকারের, কিন্তু সরকারের কাছে কোনো টাকা নেই। মান্না বলেন, আমরা সবাই যুগপৎ আন্দোলনে আছি, চূড়ান্ত লড়াই করব। ক্ষমতায় গেলে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করব। সবাই ঐক্যবদ্ধ হন, লড়াই করলে এ সরকার টিকতে পারবে না। সবাই বিশেষ অতিথির বক্তব্যে জোনায়েদ সাকি বলেন, দেশের জনগণ সরকারকে বিদায় দিতে মুখিয়ে আছে। সঞ্চয় ভেঙে মানুষ খাবার কিনে খাচ্ছে, অথচ সরকার গ্যাস, বিদ্যুৎ এবং পানির দাম বাড়িয়ে দিচ্ছে। সরকারের লোক জনগণের সম্পদ শুষে নিয়ে পাচার করে দিচ্ছে, আর সরকার তাদের পাহারা দিচ্ছে। বাংলাদেশের যত গুণখুম সব হয়েছে আজিজ ও বেনজিরের মাধ্যমে। এখন ওবায়দুল কাদের বলেন, বেনজির, আজিজ তাদের লোক নয়, তারা সেনা এবং পুলিশ বাহিনীকে কলঙ্কিত করেছে। সাকি আরও বলেন, এ বাজেট বেনজিরের বাজেট, বেনজির এবং আজিজদের রক্ষা করার বাজেট। এ বাজেটে বৈধ আয় 30 ভাগ আর দুর্নীতির টাকায় 15 ভাগ ট্যাক্স দিতে হবে। এ বাজেট জনগণের কোনো কাজে আসবে না। বেনজিরের সাভানা পার্কের নিয়ন্ত্রণ নিল জেলা প্রশাসন। জমি এবং সড়ক দখলসহ বিপুল অবৈধ সম্পদ অর্জন করেছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ এবং তার পরিবার। আদালতের নির্দেশে এবার তাদের নামে গোপালগঞ্জে করা সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কে
রিসিভার নিয়োগ করে নিয়ন্ত্রণ নিয়েছে জেলা প্রশাসন। শনিবার সকাল থেকে গোপালগঞ্জ জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী পার্কের যাবতীয় কার্যক্রম চালু থাকবে। গতকাল শুক্রবার সন্ধ্যায় গোপালগঞ্জ জেলা প্রশাসন এবং মাদারীপুর ও গোপালগঞ্জের দুর্নীতি দমন কমিশনের 2টি দল পার্কে অবস্থান নেয়। পরে পার্কের অভ্যন্তরে প্রবেশ করে বেনজির এবং তার পরিবারের মালিকানাধীন ইভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কের নিয়ন্ত্রণ বুঝে নেন তারা। রাত 11:30টার দিকে পার্কের প্রধান ফটকের পাশে মাইকিং করে নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণা দেওয়া হয়। এর ফলে আজ থেকে সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক জেলা প্রশাসনের নির্দেশনায় চলবে। এ অভিযানে গোপালগঞ্জ জেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার মিস বাবলি শবনম, দুর্নীতি দমন কমিশন গোপালগঞ্জের উপপরিচালক মোহাম্মদ মশিউর রহমান, সহকারী পরিচালক সৌরভ হোসেন সোহেল, দুদক মাদারীপুরের সহকারী পরিচালক সাইদুর রহমান এবং গোপালগঞ্জের জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মোহাম্মদ জিল্লুর রহমান, রিজ্ঞান সহ জেলা প্রশাসন এবং দুদক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য 2015 থেকে 2020 সালে র্যাবের মহাপরিচালক এবং 2020 সাল থেকে 2022 সাল পর্যন্ত আইজিপি থাকাকালের সময় গোপালগঞ্জ সদর উপজেলার বৈরাগীটোল গ্রামে 621 বিঘা জমির উপর বেনজির গড়ে তোলেন সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক। এ পার্কের জমির প্রায় সবাই হিন্দু সম্প্রদায়কে ভয় দেখিয়ে জোর করে এবং নানা কৌশলে কেনা হলেও অনেক জমি দখল করা হয়েছে বলে অভিযোগ ওঠে। বাজেট নিয়ে মাঠ গরম করতে চায় বিএনপি। গতকাল জাতীয় সংসদে নতুন অর্থবছরের বাজেট পেশ করা হয়েছে। টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করা আওয়ামী লীগের এটি প্রথম বাজেট। এ বাজেট নিয়ে এখন নানামুখে আলাপ আলোচনা চলছে। আওয়ামী লীগের পক্ষ থেকে এ বাজেটকে বাস্তবধর্মী নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার পূরণের বাজেট হিসেবে অভিহিত করা হয়েছে। বাজেট নিয়ে আওয়ামী লীগের বিভিন্ন নেতারা নানা রকম বক্তৃতা বিবৃতি দিচ্ছেন। বিকেলে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বাজেটকে বাস্তব ভিত্তিক, ন্যায়সঙ্গত এবং সাম্প্রতিক সময়ে সংকট মোকাবেলার জন্য কার্যকর বলে দাবি করেছেন। অন্যদিকে সিপিডি সহ বিভিন্ন অর্থনৈতিক গ্রুপগুলো বাজেটের নানা বিষয় নিয়ে চুলচেরা বিশ্লেষণ করেছেন। তারা কিছু কিছু বিষয়ে সমালোচনাও করেছেন। তবে বিএনপি ঢালাওভাবে এ বাজেটের সমালোচনা করে এটি প্রত্যাখ্যান করেছে। এ বাজেটের ফলে দুর্নীতি বাড়বে বলে মনে করছে দলটি। তবে শুধুমাত্র বক্তৃতা বিবৃতির মধ্যেই নয়, বিএনপি বাজেটকে ঘিরে আন্দোলনের একটি বড় প্ল্যাটফর্ম তৈরি করতে চাইছে। বিএনপির একজন স্থায়ী কমিটির সদস্য এখন পর্যন্ত বাজেট নিয়ে নানা মহলের প্রাথমিক যে প্রতিক্রিয়া, তাতে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলই এবারের বাজেটকে সমর্থন দেয়নি। বিশেষ করে আওয়ামী লীগের সঙ্গে যারা নির্বাচন করেছে সেই দলগুলো বাজেটের তীব্র সমালোচনা করেছে। জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি, জাসদ এবং হাসানুল হক ইনু এ বাজেটের বিভিন্ন দিক নিয়ে সমালোচনা করেছেন। বাজেট নিয়ে সাধারণ মানুষের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়েছে বলেও বিএনপির ওই নেতা মনে করেন। আর এসব প্রেক্ষিতেই বাজেটকে ঘিরে বিএনপির একটি বড় ধরনের আন্দোলন গড়ে তোলা যায় কিনা সে ব্যাপারে চিন্তাভাবনা করছে। বিশেষ করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে হরতাল ডাকা এবং বাজেটের প্রতিবাদে সমাবেশ করার বিষয়টি নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। বিএনপির একজন ভাইস চেয়ারম্যান বলেছেন, আমরা বাজেটের প্রাথমিক প্রতিক্রিয়া দিয়েছি, আনুষ্ঠানিকভাবে একটি প্রতিক্রিয়া দেয়া হবে। প্রতিক্রিয়ার পর আমরা এই অগ্রহণযোগ্য বাজেটের বিরুদ্ধে আন্দোলন করব। তবে আন্দোলনে কী ধরনের কর্মসূচি নেওয়া হবে সেই সম্পর্কে এখন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে বিএনপি নেতারা জানিয়েছেন। নির্বাচন ঠেকাতে আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল প্রধানমন্ত্রী। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের জন্য দলের উপদেষ্টা পরিষদের সদস্যদের ধন্যবাদ জানিয়ে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচনটাই যেন না হয় সেজন্য অনেক আন্তর্জাতিক চক্রান্ত ষড়যন্ত্র ছিল। নির্বাচন করা যাবে না এ ধরনের একটা প্রক্রিয়া শুরু হয়েছিল। সেজন্য বিরোধী দল নির্বাচনে আসেনি। তারা জানতো নির্বাচন তো হবেই না। শুক্রবার রাতে গণভবনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের বৈঠকে তাদের আনুষ্ঠানিক ধন্যবাদ জানান শেখ হাসিনা। 7ই জানুয়ারি নির্বাচনে বিজয় ও টানা চতুর্থবারের মতো সরকার গঠনের পর প্রথমবারের মতো দলের থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে পরিচিত উপদেষ্টা পরিষদ সদস্যদের সঙ্গে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী। জানুয়ারির সংবাদ সম্মেলনে উপদেষ্টা পরিষদের সদস্যদের নিয়ে একটি টিম গঠন করে দিয়েছিলেন প্রধানমন্ত্রী। ওই টিমের সদস্য সহ সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, মানুষের আস্থা ও বিশ্বাস আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এটা আমরা অর্জন করতে পেরেছি। ওই আস্থার জায়গাটা এখনও রয়ে গেছে, সেটাই আমাদের বড় শক্তি। বৈঠকে উপদেষ্টা পরিষদের নেতারা টানা চতুর্থ মেয়াদে সরকার গঠনের জন্য প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক অভিনন্দন জানান। একই সঙ্গে প্রস্তাবিত নতুন বাজেটকে স্বাগত জানিয়ে শেখ হাসিনার নেতৃত্বে বাজেটের সফল বাস্তবায়ন সম্ভব বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা। কয়েকজন নেতা অবশ্য দ্রব্যমূল্য বৃদ্ধি এবং মূল্যস্ফীতিকে জনজীবনের সংকট দ্রুত নিরসনের তাগিদ দিয়ে বলেন, এসব কারণে জনগণের উন্নয়ন এবং অর্জন কিছুটা হলেও ম্লান হয়ে যাচ্ছে। জনমনে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। নতুন শিক্ষা কারিকুলাম নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে জানিয়ে একজন উপদেষ্টা এটা দূর করার তাগিদ দিয়েছেন। জাতিসংঘের কালো তালিকায় ইসরায়েলি সেনাবাহিনী।
শিশুদের ক্ষতি করে এমন কালো তালিকায় ইসরায়েলি সেনাবাহিনীকে অন্তর্ভুক্ত করেছে জাতিসংঘ। গাজায় ইসরায়েলি হামলায় হাজার হাজার শিশু নিহত এবং আহত হওয়ার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নিল সংস্থাটি। বৃহস্পতিবার মধ্য গাজার নুসেরাত শরণার্থী শিবিরে জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে বিমান হামলা চালানোয় শিশুসহ অনেকেই মারা যাওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে জাতিসংঘ। খবর বিবিসির। দখলদারদের বর্বর হামলায় শিশুরা বেশি ক্ষতিগ্রস্ত হওয়ায় ইসরায়েলকে কালো তালিকাভুক্ত করেছে এই সংস্থাটি। এ বিষয়ে ইসরায়েলকে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। ফিলিস্তিন এই সিদ্ধান্তে সন্তোষ জানালেও বেজায় চটেছে নেতানিয়াহু বাহিনী। জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের দূত গিলাদ আরদান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জাতিসংঘের এই পদক্ষেপকে লজ্জাজনক বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, এটি একটি লজ্জাজনক সিদ্ধান্ত। আমাদের সেনাবাহিনী হল বিশ্বের সবচেয়ে নৈতিকতা সম্পন্ন বাহিনী। এক ব্যক্তি কালো তালিকাভুক্ত করেছে, তিনি হলেন জাতিসংঘের মহাসচিব। তিনি সন্ত্রাসবাদকে উৎসাহিত করেছেন। তিনি ইসরায়েলের প্রতি ঘৃণায় পরিচালিত। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জাতিসংঘের এমন সিদ্ধান্তের প্রতিক্রিয়া জানিয়ে বলেন, হামাসকে সমর্থন করে জাতিসংঘ নিজেদের ইতিহাসের কালো তালিকায় অন্তর্ভুক্ত করেছে। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস জাতিসংঘের সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করে জানান, অনেক আগেই ইসরায়েলকে কালো তালিকায় যুক্ত করা উচিত ছিল। এদিকে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাবের মধ্যেই গাজায় বর্বর হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার দক্ষিণাঞ্চল রাফায়ের উত্তরের ওরাইবা এলাকায় একটি বাড়িতে হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। এতে বেশ কয়েকজন নিহত হয়েছেন। গেল 8 মাসেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে গাজায় প্রাণ গেছে 36,500-এরও বেশি নিরীহ ফিলিস্তিনিদের, যাদের মধ্যে 15,500-এরও বেশি শিশু।